আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। সামনে বড়দিন। অফিস থেকে বেরিয়ে অনিল ভাবছিল একবার নিউ মার্কেটের দিকে যাবে। তার একটা প্যান্ট পড়ে আছে মাসুদ দর্জির কাছে। যদি প্যান্টটা পাওয়া যায় ভালো, না পাওয়া গেলেও ক্ষতি নেই। এই বড়দিনের সময় নিউ মার্কেটের চেহারা ফিরে যায়। কি সাজগোজ, কত মানুষজন। খানিকটা সময় বেশ কাটিয়ে দেওয়া যাবে। অনিল পা বাড়াতে যাচ্ছিল, হঠাৎ দেখল গোরা আসছে। হন্তদন্ত হয়েই আসছে যেন। গোরা কাছে এলো, বলল, বেরিয়ে পড়ছিস? আর একটু হলেই তোর দেখা পেতাম না, আবার বাড়ি ছুটতে হতো। কোথায় যাচ্ছিস? বাড়ি? না, ভাবছিলাম একবার নিউ মার্কেট দিকে যাব। খুব খারাপ খবর আছে। অনিল তাকালো। খারাপ খবর? মতি কাকা পাগল হয়ে গিয়েছেন। অনিল যেন প্রথমটায় খেয়াল করতে পারেনি। পর মুহূর্তে তার খেয়াল হলো, বিশ্বাস করতে পারল না। যা। গোরা বলল, খানিকটা আগে আমি খবর পেয়েছি, তোকে জানাতে এলুম। অনিল তখনও বিশ্বাস করতে পারছিল না। অবাক হয়ে গোরাকে দেখছিল। দুঃসংবাদ মিথ্যা হয় না। তবু অনিল বলল, তুই ঠিক বলছিস? জুরন কলকাতায় এসেছে, খবরটা দিতেই এসেছে। আমাদের একবার যেতে হবে। কোথায়? মতি কাকার গোলাপ বাগানে? সে তো মধুপুরের কাছে। হ্যাঁ, ওখানেই যেতে হবে। মিস্টেরিয়াস ব্যাপার। চল, তোকে সব বলছি। অনিলের অফিস ওয়েলিংটন স্কোয়ারের কাছে। ধর্মতলার মুখ পর্যন্ত এগিয়ে গেলেই চায়ের দোকান। অনিলের আসা যাওয়া আছে দোকানে। সামান্য পথ হেঁটে চায়ের দোকানে বসল দুজন। অফিস ছুটির ভিড়, নিরিবিলি বসার জায়গা পাওয়া মুশকিল। তবু দোকানের এক ছোকরা পেছন দিকে একটা জায়গা বসিয়ে দিল দুজনকে। অনিল চায়ের কথা বলল। গোরা জল চাইল এক গ্লাস। তাকে খানিকটা বিচলিত দেখাচ্ছিল। অনিল তখনও ধাঁধার মধ্যে রয়েছে। মতি কাকা তার নিজের কাকা নয়, গোরার কাকা। গোরার বাবার খুড়তুতো ভাই। অনিল গোরার বন্ধু। দূর সম্পর্কের আত্মীয়তাও রয়েছে দুই বন্ধুর মধ্যে। নিজের না হলেও মতি কাকার বরাবর কাকার মতোই ভক্তি শ্রদ্ধা করেছে অনিল। মানুষটি বড় ভালো, অনিলদের খুব স্নেহ করেন। সেই মতি কাকা হঠাৎ পাগল হয়ে গিয়েছেন, ভাবতেই অনিলের খারাপ লাগছিল। গোরা নিজেকে সামলে নিল। জল খেয়ে বড় করে নিঃশ্বাস ফেলল। তারপর বলল, জুরনের কাছে আমি যা শুনলাম তোকে বলছি। আচ্ছা, বল। তুই তো জানিস, মতি কাকা ঘড়ির কাঁটা মিলিয়ে কাজকর্ম করেন। খাওয়া, শোয়া, বসা সবই নিয়মে। অনিল ঘাড় নাড়ালো। সে মতি কাকার স্বভাব জানে। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেন মতি কাকা, সব যেন রুটিন মাফিক। এত নিয়ম মেনে কাজ করলে মানুষকে একটু খ্যাপাটে মনে হয়। তা বলে মতি কাকা খ্যাপা বলা যাবে না। বড়জোর বলা যেতে পারে অনেক ব্যাপারে কাকা খেয়ালি। কোনো কোনো ব্যাপারে জেদি, আবার দু চারটে বিষয়ে অবুঝ। মানুষটা যদি খেয়ালি আর অবুঝ না হবেন, কলকাতার ঘরবাড়ি ভালো চাকরি ছেড়ে গোলাপ বাগান করতে মধুপুরের দিকে ছুটে যান? অবাক করা বিষয়। গোরা বলল, ঘটনাটা ঘটেছে ৩-৪ দিন আগে। ঠিকঠাক বললে গত মঙ্গলবার, মানে ১৯ তারিখ বিকেলে। ১৯? আজ ২২। হ্যাঁ, ৪ দিনই। সকাল বা দুপুরে কাকার মধ্যে কোনো অস্বাভাবিক দেখা যায়নি। রোজ যেমন সাত সকালে ঘুম থেকে ওঠেন, তেমনই উঠেছেন। মুখ ধুয়ে চা খেয়ে গরম জামা কাপড় পরে হাঁটতে বেরিয়ে গিয়েছেন। তারপর রোজই পরপর যেভাবে যা যা করেন সবই করেছেন।
দুপুরেও কিছু বোঝা যায়নি। বিকেলে মতি কাকা গোবিন্দ মালির সঙ্গে গোলাপ বাগানের দেখাশোনা করছিলেন। দেখাশোনা করার সময় হঠাৎ মতি কাকার কি যেন হয়ে যায়। ভীষণভাবে চিৎকার করে ওঠেন। গোবিন্দ কিছুই বুঝতে পারেনি। সে কাকার চিৎকার শুনে ছুটে আসে। কাকাকে যেন সাপে কামড়েছে। এইভাবে ফুল গাছের দিকে তাকিয়ে কাকা কেমন ভয়ে নীল হয়ে যেতে লাগলেন, কাঁপতে লাগলেন। তারপর অজ্ঞান হয়ে বাগানে পড়ে গেলেন। অনিল বিশ্বাসের গলা করে বলল, বলিস কি? আমি তো চোখে দেখিনি, যা বলেছে জুরন তাই বলছি। আচ্ছা আচ্ছা, তারপর বল। তারপর গোবিন্দ হাঁকডাক শুনে অন্যরা ছুটে আসে। কাকাকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হয়। ডাক্তার আনে নাই? ওই বন বাদারে ডাক্তার কোথায়? খানিকটা তফাতে এক বুড়ো ভদ্রলোক থাকেন। দেখেছিস তো পুলিনবাবুকে? কবিরাজ হোমিওপ্যাথি দুই করেন। দেহাতে লোক তার ওষুধ খায়, সেই পুলিনবাবুকে ডেকে আনা হয়। তিনি বললেন, মৃগী, ভয় নেই, ভালো কিছু হোমিওপ্যাথি ওষুধ দিলেন। ওষুধে কাজ কিছুই হলো না। পরদিন সকাল থেকে মতি কাকা পাগলের মতন কথাবার্তা বলতে লাগলেন। চা টোস্ট এসেছিল। চায়ে চুমুক দিয়ে অনিল বলল, পাগলের মতন কথাবার্তা মানে? মানে পাগলরা যেমন বলে, কোনো কথার সঙ্গে পরের কথার মিল নেই। যেমন? আমিও তো বলতে পারবো না। নিজেরা গিয়ে দেখলে শুনলে বুঝতে পারবো। তবে জোরনের কথা থেকে মনে হলো মতি কাকা হ্যালোসিলেশন দেখছেন। হ্যালোসিলেশন? অনিল কেমন থতমত খাবার মতন করে বলল। হ্যাঁ, আমরা বাংলায় কি বলবো হ্যালোসিলেশনকে? ভ্রম না মতিভ্রম? কি জানি, শুনেছি হ্যালোসিলেশনে লোকে উদ্ভট জিনিস ভাবে আর দেখে। গোরা বলল, কাকাও শুনলাম উদ্ভট কথাবার্তা বলছেন। অনিল চা খেতে লাগলো। কৌতূহল কম হচ্ছিল না তার। বলল, দু একটা শুনি, জুরন বলেনি? মাথা হেলালো গোরা। বলল, বলেছে গোলাপ বাগান তছনছ করে দিতে বলেছে কাকা। কখনো বলেছে বাগানে আগুন লাগিয়ে দাও। কখনো বলেছে গাছগুলো উপড়ে মাটি খুঁড়ে ফেলো। কখনো আবার বলেছে বাগানে কেউ যেও না, ওই বাগান মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অনিল বলল, পাগলামি? পুরো, কিন্তু কেন? একজন সুস্থ সবল মানুষ আচমকা পাগল হবেন কেন? কি আছে বাগানে? বাগানে কিছু নেই। কাকা আজ ৭-৮ বছর ধরে ওই বাগান নিয়ে আছেন। এতকাল যদি বাগানে ভয়ের কিছু না থেকে থাকে, হঠাৎ সেই বাগানে ভয়ের ব্যাপার কি ঘটতে পারে? গোরা ঘাড় দোলালো। আমারও তাই মনে হয়। তা নিজের একবার ওখানে না গেলে বুঝতে পারছি না। কাকাকে দেখা দরকার। তুই কাল যেতে পারবি না? আমার সঙ্গে চল, আমি কালকেই যাব ভাবছি। তোর কাছে এসেছি তোকে সঙ্গে নিয়ে যাব বলে। অনিল একটু ভাবল, বলল, অসুবিধা নেই, কাল যেতে পারবো। অফিসে বলে নেব একবার। ক্রিসমাসের ছুটি আছে ২-১ দিন, ওরই সঙ্গে আরও ২-৪ দিন জুড়ে নেব। বাচালি ভাই, একলা যেতে ভয় করছিল। রাত ১০টার গাড়ি, প্যাসেঞ্জার ট্রেন। ভিড় ভয়ঙ্কর না হোক, ভালোই বলতে হবে। শীতও পড়েছে জাঁকিয়ে। অনিলরা ভাগ্যবান, এমন একটা কামরায় উঠল যে কামরায় শোবার জায়গা পাওয়া গেল। আসলে কামরাটায় একটি মাত্র আলো জ্বলছে, বাকি আলো খারাপ। অন্ধকার কামরায় অনেকেই উঠতে রাজি হয়নি। প্যাসেঞ্জার ট্রেনে এমনিতেই চুরিচামারি বেশি হয়। পায়ে পায়ে গাড়ি থামে, যাত্রী ওঠানামা করে। এ কখন কার জিনিস নিয়ে নেমে পড়বে খেয়াল রাখা যায় না। এরপর যদি অন্ধকার কামরা হয়, চোরদের আরও সুবিধে। অনিলদের লটবহর নেই, চুরি যাবার মতন কিছু ছিল না তাদের কাছে। মামুলি দুটো কিটব্যাগ আর একটা করে কম্বল। কিটব্যাগ মাথায় দিয়ে জুতো জোড়া মাথার কাছে রেখে দুই বন্ধু বাঙ্কের উপর শুয়ে পড়ল। ট্রেন ছাড়ার খানিকটা পরেই বোঝা গেল শীত কাকে বলে।
ডিসেম্বরের শেষ প্রায়। লিলুয়া পেরুতেই পৌষের দাপটটা বোঝা যাচ্ছিল। গোরা বলল, দুটো মাংকি ক্যাপ নিয়ে এলে হতো রে। অনিল কানের মধ্য দিয়ে শীত ঢুকে যাচ্ছে। অনিল বলল, মাফলার জড়িয়ে নে মাথায়। তুই নিয়েছিস? হ্যাঁ। কিছুক্ষণ দুই বন্ধু কথাবার্তা বলল, সাধারণ কথা, কামরায় লোক কম। গাড়ি ছাড়ার পর খানিকক্ষণ প্রায় সবাই নিজেদের মতো কথাবার্তা বলছিল। তারপর ধীরে ধীরে চুপ করে গেল। প্রত্যেকটি স্টেশনে গাড়ি থামলেও যাত্রীদের ওঠানামা তেমন নেই। অন্ধকার কামরা বলেই বোধহয় ওঠার যাত্রী পাওয়া যাচ্ছিল না। দেখতে দেখতে রাত বাড়ল। গাড়ি শ্রীরামপুর ছাড়িয়ে গিয়েছে। গোরা ঘুমিয়ে পড়েছিল। তার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অনিল এখনো ঘুমোয়নি। ট্রেনে সহজে তার ঘুম আসতে চায় না। অনিল চোখ বন্ধ করে শুয়ে মতি কাকার কথা ভাবছিল। গতকাল থেকেই ভাবছে, অবশ্য কিছুই বুঝতে পারছে না। মতি কাকার ১৬ আনা কথা অনিল হয়তো জানে না, তবে ৮-১০ আনা জানে বইকি। মতি কাকার পুরো নাম মতিলাল দত্ত। লোকে ছোট করে বলে মতি দত্ত। মতি কাকাদের বাড়ি বরানগড়ে, ২ পুরুষের বাড়ি। বনেদি পরিবার। মতি কাকারা ২ ভাই। বাড়ির ২ অংশ, এক অংশ মতি কাকার, অন্য অংশ মতি কাকার দাদার। ভাইয়ে ভাইয়ে অমিল ছিল না, তবু মতি কাকা একদিন হুট করে অংশ বেচে দিয়ে কলকাতা ছেড়ে চলে গেলেন। একজন মানুষ থাকে যারা বড় খামখেয়ালি হয়। মতি কাকাকে বোধহয় সেই দলে ফেলা চলে। নামকরা কোম্পানির কেমিস্ট্রির ভালো চাকরি আর বরানগড়ে বাড়ি বেচে দিয়ে কোন বুদ্ধিমান মধুপুরের দিকে চলে যায়। মতি কাকার দাদা নাকি বলেন, বিয়ে থা করেনি, কোনো দায় দায়িত্ব নেই, সংসার নেই, তাই মতি এসব খামখেয়ালি কাণ্ড করল। একদিন বুঝতে পারবে, আরো বয়স হোক, তখন বুঝবে নিজের পায়ে কুড়ুল মারা কাকে বলে। মতি কাকার বয়স এখন মোটামুটি ৪৭-৪৮। তা প্রায় বছর ৬-৭ হবে মতি কাকা কলকাতা ছাড়া। বছরে ১-৮ বার কলকাতায় আসেন, অবশ্য দাদার কাছেই ওঠেন। তবে সপ্তাহখানেকের বেশি থাকেন না। কেন যে একটা মানুষ সব ছেড়ে ছুড়ে বাইরে গিয়ে গোলাপ বাগান নিয়ে মাতলেন, তা এমনিতেই রহস্যময়। তবে সাদামাটা ভাবে বলতে গেলে বলতে হয়, মতি কাকা এক ধরনের হাঁপানিতে ভুগছিলেন। সাধারণ হাঁপানির সঙ্গে এর খানিকটা তফাৎ আছে। অনিলরা অন্তত তেমনই শুনেছে। জন্মকাল থেকেই কাকার কেমন একটা খুঁত রয়েছে বুকে। তার ফলে অনেক জিনিসই তার সহ্য হয় না। বুকের এবং শ্বাস-প্রশ্বাসের কষ্ট হয়। স্যাঁতসেঁতে আবহাওয়া, ধুলো ধোয়া, ভিড়, উত্তেজনা, উদ্বেগ আরো অনেক কিছু থেকে তাকে এড়িয়ে থাকতে বলা হয়েছিল। মতি কাকা নাকি সেজন্যই কলকাতা ছেড়ে চলে গেছেন। অনিল অত শত বোঝে না, তবে এটুকু বলতে পারে, নিজের মন মতন জায়গা বেছে নিয়ে সেখানে এক মস্ত গোলাপ বাগান করে মতি কাকা ভালোই আছেন। মাঝে সাঝে অনিলরা মতি কাকার কাছে বেড়াতে যায়। এই তো গরমেই গিয়েছিল একবার, দিন তিনেক ছিল। অনিলদেরও জায়গাটা বেশ পছন্দ। বিঘে ২ আড়াই জমি, চারিদিকে কম্পাউন্ড ওয়াল, বিঘে দেড়েকের মতো জায়গা নিয়ে গোলাপ বাগান। অবশ্য গোলাপ বাগান বলতে শুধু গোলাপই নয়, অন্য ফুলের গাছও আছে, তবে গোলাপি বেশি। এই বাগানের দেখাশোনা করে মালি আর মতি কাকার কজন। দুটো কুয়ো আছে বাগানে। গরমকালে জালে খানিকটা টানাটানি থাকে বলে ২টো কুয়োর ব্যবস্থা। কাকা থাকেন বাগানের লাগোয়া কটেজ। কটেজের গাঁথনি ইট আর চুন-সুড়কির, মাথার ছাদ খাপড়ার। কটেজের চেহারাটা ছোট স্কুল কিংবা মফস্বলের হাসপাতালের বাড়ির মতন। গোটা ৩ ঘর। বড় ঘরে থাকেন কাকা, অন্য ঘরে জুরন আর অমর। একটা ঘর ফাঁকাই পড়ে থাকে, রান্নাঘর ভাড়ার ঘর আলাদা।
কেশব ঠাকুর রান্নাবান্না করে, মালির থাকার ব্যবস্থা নার্সারি ঘরের পাশে। মতি কাকার গোলাপ বাগানের ব্যবসা সামলায় অমর। জুরন করে ছোটাছুটি। কাকার গোলাপের চাহিদা আছে, কাছাকাছি শহরে যত না চালান যায় গোলাপ তার চেয়ে বেশি যায় পাটনায়। কলকাতাতেও চালান আসে, নিউ মার্কেটের পিয়ারিয়াল কাকার গোলাপ নেয়। সত্যি বলতে গোলাপ বাগানের আয়ে মতি কাকার অতগুলো পুষ্যির খাওয়া পড়া চলে না। ধানের জমিও কাকাকে খানিকটা রাখতে হয়েছে, তবে সাদামাটা খাওয়া দাওয়া বাড়তি খরচ বলে কিছুই নেই। যা আয় হয় তাতে চলে যায়। গোলাপ বাগান আগলে তার নিরিবিলিতে জীবন কাটাবেন স্থির করে নিয়ে কাকা তো ভালোই কাটাচ্ছিলেন দিনগুলো। হঠাৎ পাগল হয়ে গেলেন কেন? মধু পুকুরের আগেই নামতে হয়। গাড়ি পৌঁছালো ৮টা নাগাদ। রোদে টলটল করছে শীতের সকাল। স্টেশনের বাইরে এসে অনিল বলল, জোরনকে তুই বলিসনি আমরা কখন আসবো? আসবো বলেছিলাম, তবে কখন আসবো বলিনি, ঠিক ছিল না। তাহলে চল হাঁটি। মাইলটাক পথ, রোদে আরাম লাগবে। গোলাপ বাগানের একটা সাইকেল রিক্সা আছে, নিজেদের কাজকর্মে সেটা চালানো হয়। গোবিন্দ মালি চালায়। এছাড়া সাইকেলেও আছে একটা। জোরনের জানা ছিল না গোরারা কখন আসছে, সাইকেল রিক্সা পাঠায়নি। দুই বন্ধু হাঁটতে লাগলো, কাঁধে কম্বল, হাতে কিট ব্যাগ। এই জমজমাট শীতে চারদিকে বড় সুন্দর দেখাচ্ছিল। রাস্তা কাঁচা, মেঠো পথই বলা যায়। রাস্তার দুপাশেই মাঠ, গাছপালা। পরপর কত দেবদারু গাছ, কুল আর আতা ঝোপেরও অভাব নেই। ছোট ছোট ক্ষেতি দুপাশটা, পপি, কড়াইশুঁটি, টমেটোর সবজি বাগান। হাঁটতে হাঁটতে গোরা বলল, আমার বড় ভয় করছে রে। ভয় না হোক, কেমন এক অস্বস্তি অনিলেরও করছিল। গোলাপ বাগানে গিয়ে মতি কাকাকে কেমন দেখব কে জানে। অনিল বলল, ভয় করে আর কি হবে, চল দেখি অবস্থা কেমন। গোরা বলল, কাল গাড়িতে ঘুমাতেও পারিনি। একবার করে ঘুম আসছে আর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি, ভয়ের স্বপ্ন। অনিল ঠাট্টা করে বলল, বাজে বকিস না, ট্রেনে ঘুম মারলি সারা রাত। গোরা প্রতিবাদ করে বলল, চুপ করে শুয়ে থাকলেই ঘুম হয়? অনিল কিছু বলল না। খানিকটা পরে গোরা আবার বলল, আমি ভাবছি কাকার যদি বাড়াবাড়ি অবস্থা দেখি তাহলে কি করব? কলকাতায় নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। এখানে ফেলে রাখার কোনো মানেই হয় না। তুই কি বলছিস? অনিল বলল, মতি কাকার দাদাকে খবর দেওয়া হয়নি। জোরন দিয়েছিল ওদের বাড়িতে অসুখ বিসুখ চলছে। কি বলছে আমি জানি না, ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আরো খানিকটা এগিয়ে দূরে গোলাপ বাগান দেখা গেল। গোরা বলল, ওই যে আমার ভাই, বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। তুই বড় নার্ভাস। গোলাপ বাগানের ফটকের কাছে দাঁড়িয়ে অনিলেরও যেমন ভয় ভয় লাগছিল। সুস্থ সবল প্রাণখোলা একটা মানুষকে কেমন দেখব কে জানে। ফটক খুলে পা বাড়াতেই মালিকে চোখ পড়ল। কুয়োতলার কাছে দাঁড়িয়ে আছে। গোবিন্দমালি তাদের দেখতে পেল। বাগানের রাস্তা দিয়ে দুজনে যেন অস্বস্তির সঙ্গে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। একেবারে চুপচাপ সব, পাখির ডাক ছাড়া কোনো শব্দ নেই। মতি কাকার গোলাপ বাগানে তো নিঝুম থাকে না। আরও কয়েক পা এগুতেই মতি কাকাকে চোখে পড়ল। বাড়ির বারান্দায় রোদের মধ্যে বসে আছেন। গোরা বলল, ওই তো কাকা বসে আছেন। অনিল বলল, আমাদের দেখতে পেয়েছেন। অস্বস্তি আর ভয়ের সঙ্গে এগিয়ে গেল দুজন। বারান্দায় গায়ে এসে দাঁড়ালো। মতিলাল দুজনকে দেখলেন। তোমরা? অনিলরা মতি কাকাকে খুঁটিয়ে দেখতে লাগলো। দাড়ি কামানো হয়নি, মাথার চুল উস্কো খুস্কো, কপালটা কালো দেখাচ্ছিল। অসুস্থ মানুষকে যেমন দেখায় সেই রকমই দেখাচ্ছিল কাকাকে। পাগল বলে মনে হচ্ছিল না। গোরা বলল, বড়দিনের ছুটি আছে ৩-৪ দিন, তাই চলে এলাম। এসো, মুখে বললেন মতিলাল, কিন্তু তার
চোখের দৃষ্টি সন্নিগ্ধ। অনিল আর গোরা লক্ষ্য করল, অন্য সময় যখনই তারা এসেছে মতি কাকার কাছে, তার অভ্যর্থনার ধরনই ছিল আলাদা। চেঁচিয়ে এসে দুহাতে টেনে নিয়ে হইচই করে তিনি তাদের অভ্যর্থনা করতেন। আর আজ যেন একেবারে ঠান্ডাভাবে এসো বললেন। গোরা বলল, জুরন কলকাতায় গিয়েছিল। জানি। মতিলাল কথা শেষ করতে দিলেন না অনিলকে। জোরন তোমাকে খবর দিয়ে এসেছে। বরানগড়েও গিয়েছিল। গোরা চুপ। তোমরা আমায় দেখতে এসেছো, মতিলাল বললেন। আমি জানতাম তোমরা আসবে, বলে অনিলের দিকে তাকালেন। তারপর আচমকা বললেন, কেমন দেখছো আমাকে? অনিল বোবা, কি বলবে সে? মতিলাল সামান্য অপেক্ষা করে বললেন, কি হে অনিল, কথা বলছো না? অনিল ঢোক গিলে বলল, না মানে এমনিতে ঠিকই দেখাচ্ছে, তবে মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। ভালো নেই? তা আমাকে কি পাগল মনে হচ্ছে? অনিল মাথা নাড়াল। পাগলের কোনো লক্ষণ সে দেখছে না। এরা আমায় পাগল ভাবছে, মতিলাল বললেন। আমার সামনে চুপ করে থাকলেও ওদের কথাবার্তা, কাজ দেখে আমি বুঝতে পারছি আমার পোষ্যরা আমায় পাগল ভাবছে। গোরা মাথা নাড়ালো। আপনার নাকি দিন কয়েক আগে বাগানে কাজ করতে করতে হঠাৎ শরীর খারাপ করেছিল? মতিলাল ঘাড় নাড়ালেন। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু কি হয়েছিল তা তোমরা জানো না। এরাও ভালো করে জানে না। যাক, সে কথা পরে শোনো। আগে হাত মুখ ধুয়ে কিছু খাও, চা খাও, তারপর বলবো। একটা কথা শুধু বলি, আমার এই সাধের গোলাপ বাগান এখন আর সেফ নয়। অনিলরা ট্রেনের জামা প্যান্ট বদলে হাত মুখ ধুয়ে নিল। চা জলখাবার শেষ করে মতি কাকার কাছে গিয়ে বসলো। ভাবল, কাকার মুখে সব শোনা যাবে। জুরন কি বলেছে না বলেছে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। মতিলাল কিন্তু নিজের কথা বলেছিলেন না। কলকাতার খবরাখবর নিলেন দু চার কথায়। অন্য 5টা কথা বললেন, নিজের ব্যাপারে কথাই তুললেন না। অনিল বুঝতে পারছিল না মতি কাকা এমন চুপচাপ বিমর্ষ হয়ে কি ভাবছে। কেন তিনি আসল কথা তুলছেন না? গোরার সঙ্গে চোখে চোখে কথা হলো। শেষে অনিল বলল, আপনার কি হয়েছিল? মণিলাল কথাটা শুনলেন, কোনো জবাব দিলেন না। গোরা বলল, আপনি বাগানে কাজ করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন? মতিলাল গোরার দিকে তাকালেন, বললেন, তোমার আর কি শুনেছ? অপ্রস্তুত হল গোরা। মতি কাকা কখনো এমন গম্ভীর থাকেন না, কথাও বলেন না এভাবে। উনি যেন অসন্তুষ্ট। মাথা চুলকে গোরা বলল, জুরন যা বলেছে আমরা তাই শুনেছি। অনিল শুনেছে আপনার শরীর খারাপ। জুরন কি বলেছে? গোরা ইতস্ত করে বলল, জুরন বলেছিল আপনি বিকেলের দিকে বাগানে কাজ করতে করতে হঠাৎ ভীষণভাবে চেঁচিয়ে ওঠেন, তারপর অজ্ঞান হয়ে যান। ওরা আপনাকে ধরাধরি করে ঘরে এনে বিছানায় শুয়ে দেয়। পুলিনবাবু আপনাকে দেখেছেন, তিনি বলেছেন মৃগীরোগ। মৃগীরোগ আমার কশ্চিনকালেও ছিল না। এই বয়সে হঠাৎ মৃগীরোগ হবে? পুলিনবাবু কিছু জানেন না। অনিল বলল, আমরা ভেবেছিলাম হার্ট বা মাথা মানে ব্লাড প্রেশার থেকে কিছু হতে পারে। না না, মতিলাল মাথা নাড়ালেন। আমার ব্লাড প্রেশার নেই, আর ঠিক সেভাবে হার্টেরও কোনো অসুখ নেই। যেটা ছিল তাকে লাংসের অসুখ বলা হয়। এখন সেটা তো নেই। বুঝতে পারি না অন্তত। এক আধবার অ্যালার্জির মতন হয়, নিঃশ্বাসের কষ্ট থাকে 1-8 দিন, তারপর যেমনকে তেমন। যাকগে। জুরন আর কি বলেছে? গোরা চট করে কিছু বলল না, ভেবেচিন্তে আমতা আমতা করে বলল, ও বলেছিল আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন, মানে অদ্ভুত সব দৃশ্য দেখেন। মতিলাল গোরার দিকে তাকিয়েছিলেন, কথা শুনছিলেন। গোরা চুপ করে যাবার পর কিছুক্ষণ কোনো কথা বললেন না।
তারপর বললেন, "হ্যাঁ, আমি দেখছি। অদ্ভুত দৃশ্যই দেখছি। কিন্তু তোমরা যা ভাবছো মনে দেখছি তা নয়। আমি চোখের সামনেই দেখছি।" "কি দেখছেন?" অনিল জিজ্ঞাসা করল। "এখন বলব না। বললে তোমরা ভাববে আমি পাগল হয়ে গিয়েছিলাম। বিকেল হোক, হয়তো সেই পাগলামি এখনো রয়েছে। বিকেলে তোমাদের বলবো। তোমরা বুঝতে পারবে আমি কি দেখেছি।" অনিলরা আর কিছুই বলল না। বুঝতেই পারল মতি কাকা এখন কিছুই বলবে না। উঠে পড়ল দুজনে, বাগানে ঘোরাঘুরি করল সামান্য। এবার শীতে গোলাপের বাহার মাঝারি, হয়তো আরো সামান্য পরে বাগান ভরে উঠবে। গোবিন্দ মালী কাছাকাছি নেই। থাকলে তাকে জিজ্ঞাসা করা যেত, জুড়োনো বাড়িতে নেই। সে সাত সকালে কোথায় বেরিয়ে গিয়েছে। সাইকেলে চেপে ফিরতে বেলা হবে। অনিলরা বাগানের পেছন দিক দিয়ে ঘুরে এসে অমরকে ধরল। অমর তার নার্সারি ঘরে বসে চিঠিপত্র লিখছিল। ফুল বিক্রির হিসেব, টাকার তাগাদা, গোলাপ চারার জন্যও চিঠি আসে নানান জায়গা থেকে। তার জবাবও লিখতে হয় অমরকে। অনিলরা বাইরেই বসলো। বাইরে বেঞ্চি পাতা রয়েছে। অমর বাইরে এলো, বলল, "একটা বিড়ি খেয়ে নি। তোমরা এসেছো শুনেছি।" বিড়ি ধরিয়ে নিল অমর। "বাবুর সঙ্গে দেখা হয়েছে?" "হ্যাঁ, হয়েছে। বাবু যেন কেমন বদলে গিয়েছে অমরদা।" "তাও তো প্রথম দিকে দেখোনি।" অমর রোদে দাঁড়িয়ে হাই তুলে জড়তা ভাঙল। বলল, "প্রথম দুদিন আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বাবুকে এখানেই রাখাই যাবে না। জুরনকে আমি কলকাতায় পাঠিয়েছিলাম। এখানে আমরা কতটুকু কি করতে পারি? না ডাক্তার, না হাসপাতাল। ভগবানের দয়ায় বাবুর সেই অবস্থাটা কেটে গেল। পরশু থেকে ওকে খানিকটা ভালো দেখছি।" অনিল বলল, "কি হয়েছিল ঠিক করে বলো তো?" "কি হয়েছিল তা বলা মুশকিল। আমি কাছে ছিলাম না। বাবু বাগানে ছিলেন, গোবিন্দ মালী কাজ করছিল। বিকেল শেষ হয়ে আসছে, তখন মালীর বাগানের কাজও প্রায় শেষ। বাবু ওই যে পশ্চিম দিক, যেখানে একটা চৌবাচ্চার মতন করা আছে, জল জমিয়ে রাখার জন্য, দেখছো তো?" দেখেছে অনিলরা চৌবাচ্চা। বাগানে জল দেবার সুবিধার জন্য এরকম চৌবাচ্চা গোটা ২ আছে। কুয়োতলা থেকে টেনে এনে জল দেবার অসুবিধা বলেই পূবে পশ্চিমে দুটো বড় বড় চৌবাচ্চা আছে জল জমিয়ে রাখার জন্য। অমর বলল, "বাবু এখানে দাঁড়িয়েছিলেন। ওর হাতে একটা বড় কাঁচি ছিল ডালপালা কাটার জন্য। হঠাৎ নাকি বাবু ভীষণভাবে চেঁচিয়ে ওঠেন। গোবিন্দ খানিকটা তফাতে ছিল। বাবুর চিৎকার শুনে তাকিয়ে দেখে বাবু টলছেন। সে ছুটে আসতে আসতে বাবু বাগানের মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। ভাগ্যিস কাঁচিটা পড়ে গিয়েছিল হাত থেকে, নয়তো কি যে হতো কে জানে।" কাকা মাটিতেই পড়েই অজ্ঞান হয়ে যান। হ্যাঁ, ওকে যখন বাড়ির মধ্য নিয়ে শুয়ে দেওয়া হলো, তখন ওর সমস্ত শরীর কেমন যেন বেঁকে যাচ্ছিল। গায়ের রং কালচে হয়ে গিয়েছে। চোখ বোজা, মুখের চেহারাই পাল্টে গিয়েছে। মুখে গ্যাজলা উঠছিল। গোরা বলল, "না, ঠোঁট নাক এত নীল হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল পুড়ে কালো হয়ে গিয়েছে।" "আচ্ছা, তারপর?" "সারা রাত্রির বাবুর হুঁশ থাকলো না। আমরা তাকে ঘিরে বসে থাকলাম। সকালের দিকে বাবুর হুঁশ এলো, তবে তিনি বিকার বকতে লাগলেন।" অনিল বলল, "বিকার? কেমন বিকার?" অল্প চুপ করে থেকে অমর বলল, "যা বলেছিলেন তার কোনো মাথা মুন্ডু নেই। একবার বলেছেন গোলাপ বাগানের মাথার উপর আর একটা গোলাপ বাগান। একবার বলেছেন সমস্ত গোলাপ বাগান ধোঁয়ায় কুয়াশায় ভরে গিয়েছে। আবার বলেছেন গোলাপ গাছগুলো লম্বায় তাল গাছের মতন হয়ে গিয়েছে। এইরকম কত কি যে বলেছিলেন তার ঠিক নেই। শুধু বাগান নিয়েই বলেছিলেন?" অনিল জিজ্ঞাসা করল। "তা বলা যায় না। বাগান পুড়ে যাচ্ছে, মাটি গলে যাচ্ছে, ছারখার হয়ে গেল সব, এরকম বলতে বলতে ভয়ে চিৎকার করে উঠছিলেন।"
গোরা অনিলকে বলল, ব্যাপারটা বাগান নিয়েই মনে হচ্ছে। অনিল মাথা নাড়ল। হ্যাঁ, জুরন তোকে কি বলেছে? বাগানের কথাই বলেছে, তবে জুরন বলেছিল মতি কাকা নাকি মানুষজনও দেখেছিল। আরও বলেছেন হয়তো, তবে সেটা ধাতবের মধ্যে নয়। জুরন আবার ভীতু গোছের। তার কথা বাবুকে ভূতে ভর করেছে। ওর কথা বাদ দাও, ও খানিকটা রং চড়িয়ে বলেছে তোমার কাছে। আমি তোমাদের বলছি, বাবু প্রথম দুদিন ভুলভাল বলেছেন, বেকার বকেছেন। তার শরীর খুব খারাপ গিয়েছে, খাওয়া দাওয়া করেননি, ঘুম ছিল না। বাবু একটা ভয় পেয়েছেন। কিসের ভয় তা বাবু আমি জানি না। এই দুদিন উনি অনেকটা ভালো আছেন, তবে বরাবর বলেছেন এই বাগান আর রাখবেন না, নষ্ট করে দেবেন। অনিল আর গোরা চোখ চাওয়াচাওয়ি করল। গোরা বলল, এই বাগান নষ্ট করার কথা সেই ঘটনার পর মাথায় এলো। না, আগেই এসেছে। আগে? না, একবারও নয়। বরং বাবু মাঝে বলেছিলেন বাগান আরো খানিকটা বাড়াবেন। এবারে গোলাপের চাষ এখনো পর্যন্ত ভালো হয়নি। পুজোর পর ৮-১০ দিনে হঠাৎ বৃষ্টি নামলো জোরে। মাটি আরো ভিজে গেল, শুকাতে পেল না। বোধহয় গোলাপের ক্ষতি হয়েছিল বৃষ্টিতে। তবে এখন রোদে মাটি টানছে, মাঘের দিকে ফুল ভালো হবে। অনিল বলল, তোমরা বাগানের কোনো অদল বদল দেখেছ? অদল বদল? না, যেমন বাগান তেমনই আছে। ওই যে পুলিনবাবু, তোমাদের ডাক্তার, উনি কি বলেছেন? ওর কথা বাদ দাও। একবার বলেন মৃগী, একবার বলেন পক্ষাঘাত, আবার বলেন মাথার গোলমাল। গোরা হাত তুলে প্রসঙ্গটা থামিয়ে দিল। অনিল বলল, চল একবার বাগানে যাই। অনিল পা বাড়ালো। বাগানের দিকে যেতে যেতে গোরা বলল, ব্যাপারটা বাগান নিয়ে, তুই কি বুঝছিস? কিছুই বুঝছি না রে ভাই, আমার তো মাথায় আসছে না। মতি কাকা কেমন করে দুটো বাগান দেখছেন, তাও একটার মাথায় অন্যটা। দ্বিতীয় বাগানটা কি শূন্যে ঝুলছে? আর গোলাপ গাছ বেড়ে তাল গাছের মতন লম্বা হয়ে গেছে। এটাই বা উনি কেমন করে দেখেন? চোখের দোষ, মানে চোখের কোনো ব্যাধি হলো না, কে জানে। গোরা বলল, বাগানের উপর হঠাৎ এত রাগই বা কেন হলো কাকা, যে বাগান পুড়িয়ে নষ্ট করে দেবেন বলেছেন? আমার মাথায় ঢুকছে না। দেখি কাকা কি বলেন, তার মুখ থেকে ব্যাপারটা শুনি, যদি কিছু বুঝতে পারি। অনিল কোনো কথা বলল না। বিকেলের দিকে মতিলাল নিজেই ডাকলেন গোরাদের। তখনও আলো মরে যায়নি, ফিকে ও নিস্তেজ হয়ে এসেছে। অনিলরা স্নান খাওয়া সেরে সেই যে গায়ে কম্বল চাপিয়ে ঘুমিয়ে দিয়েছিল, উঠল বিকেল পড়ার মুখে। গা জুড়ে আলস্য হাই উঠছিল। শীতের দিন বেলা পড়ে যাবার পর যেন ঠান্ডা আরো জড়িয়ে ধরে। চোখ মুখ ধুয়ে দুজনেই মতিলালের ঘরে হাজির হলো। মতিলাল বললেন, চা খেয়েছ? মাথা নাড়াল গোরা। চা আনছে, বসো। বসলো দুজনে। মতিলালের ঘরটি বড়। শোয়া বসার ব্যবস্থা ছাড়াও নানান ছোটখাটো আসবাবের ঘরটি ঠাসা। জিনিসপত্র রয়েছে বিভিন্ন ধরনের। বইয়ের একটি আলমারিও এক পাশে। আলমারির ভেতর মাথায় গুচ্ছের বই এলোমেলো হয়ে পড়ে আছে। মতিলাল বললেন, তোমরা চা খেয়ে নাও, তোমাদের নিয়ে বাগানে যাব। বলে একটু থেমে আবার বললেন, আমি যা দেখেছি, তোমরা যে আজ সেই দৃশ্য আবার দেখবে আমার মনে হয় না। আমি গতকালও একবার গিয়েছিলাম, দেখতে পাইনি। তার মানে কিন্তু এই নয় যে আবার একদিন এই দৃশ্য দেখব না, কিংবা অমন অদ্ভুত কাণ্ড ঘটবে না। অনিলরা কথা বলল না। মতি কাকার মুখ থেকেই সব শোনা ভালো। যতক্ষণ না শোনা যায় ততক্ষণ চুপ করে থাকাই ভালো। চা নিয়ে এলো ঠাকুর। মতিলাল তাগাদা দিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও, বিকেল ফুরিয়ে গেলে চলবে না। যে সময় ঘটনাটা আমি ঘটতে দেখেছি, সেই সময় তোমাদের ওখানে নিয়ে যেতে চাই। আমি কিন্তু তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার গোলাপ বাগান এখন
বিপদের ব্যাপার হয়ে রয়েছে। তোমরা যদি না চাও যেও না। অনিল বলল, আমরা যাব। বিপদ আমাদের গিলে ফেলবে না। আপনারা সবাই রয়েছেন এখানে, বিপদ তো আপনাদেরও। বেশ, তাহলে তাড়াতাড়ি চা খেয়ে নাও। অনিলরা যত তাড়াতাড়ি পারে চা শেষ করলো। প্যান্ট শার্ট পুলওভার তারা আগেই পরে নিয়েছে। যা শীত। অনিল আর গোরাকে নিয়ে মতিলাল বাগানে চললেন। তখন আর বাগানে রোদ বলে কিছু নেই। খুব পাতলা এক আলোর রেশ আকাশের তলায় ছড়িয়ে রয়েছে। গোধূলি বেলার মতন লাগছিল। কনকনে বাতাস দিচ্ছে উত্তর থেকে। মতিলাল বাগানের পশ্চিম দিকে দাঁড়িয়ে, তার পাশেই এক জলের চৌবাচ্চা, সামনে গোলাপ ঝাড়। মতিলাল একবার চারিদিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, সেদিন মোটামুটি এইরকম সময় আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি ওই যে গোলাপ গাছটা দেখছো, ওই যে লাল গোলাপ গাছটা, ওই গাছের কয়েকটা ডাল ছেঁটে দেবার জন্য কাঁচি হাতে দাঁড়িয়েছিলাম। ডালগুলো আজই ছাঁটবো, না আরও একটু বাড়বে তারপর ছাঁটবো। এমন সময় আমার মনে হলো হাওয়ার ঝাপটায় যেন গা কেমন দুলে উঠল। বুঝতেই পারছো এখন শীতের বাতাস কনকনে করে ছোটে, যেমন আজ ছুটছে। কিন্তু এই হাওয়া তো ঝড় নয় যে আমায় ঠেলে ফেলে দেবে। আমি একবার ঘাড় ঘুরিয়ে আবার যখন গোলাপ গাছটার দিকে তাকিয়েছি, দেখি গাছের মাথার উপর কেমন এক ফিকে নীলচে আভা। আমি যদিও বলছি ফিকে নীলচে আভা, তবু রংটা যে ঠিক কেমন তা বোঝাতে পারবো না। উনুনের আঁচ ওঠার পর যেমন আগুনের একটা গনগনে ভাব উনুনের উপর দেখা যায়, প্রায় ওই ধরনের খুব ফিকে এক আভা গোলাপ গাছের মাথায়। তারপর দেখি সেই আভার উপর একটা গাছ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, অবিকল ওই গোলাপ গাছটার মতন। চোখের ভুল ভেবে আমি এপাশ ওপাশ তাকালাম, তাকিয়ে অবাক হয়ে গেলাম। এপাশ ওপাশের গাছগুলো মাথার উপরেও অবিকল সেই একই রকম দৃশ্য। দেখতে দেখতে এই বাগানের মাথার উপর আর একটা বাগান, ঠিক এইরকম অবিকল এইরকম বাগান ভাসতে থাকলো। গোটা বাগান কিনা তা আমি বলতে পারবো না, কেননা তখন আমার এমন অবস্থা যে চারিদিকে তাকিয়ে কি দেখছি তা আমার খেয়াল নেই। তবে এটুকু বলতে পারি, বাগানের অনেকটাই শূন্যে ভাসছিল। গোরা আর অনিল মতি কাকার কথা শুনছিল অবাক হয়ে, তাদের চোখের পলক পড়ছিল না। মতিলাল যেন দম নিলেন সামান্য, তারপর বললেন, চোখের ভুল ভেবে আমি প্রথমটায় ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেই দেখি গোলাপগুলোর মাথার দিকে বেড়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি এমন অদ্ভুতভাবে সেগুলো লম্বা হতে লাগলো যে মনে হলো এগুলো আকাশের দিকে উঠে যাবে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার শরীরের মধ্যেও কেমন কেমন করতে লাগলো। একরাশ কুয়াশা যেন ভেসে আসতে লাগলো চারিদিক থেকে। আমি ভয়ে চিৎকার করেছিলাম। তখনই হয়তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। মতিলাল থেমে গেলেন। অনিলদা কিছুক্ষণ মতিলালের মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বাগানের দিকে তাকালো। মতি কাকা যা বললেন তা বিশ্বাস করা যাবে না। তারা কোনো হেরফের দেখছে না বাগানের। অনিল বলল, আপনি এরকম ঘটনা আর ঘটতে দেখেছেন? মানে এই বাগানে আর ঘটেছে? মাথা নাড়লেন মতিলাল। না, আগে এমন দৃশ্য আমি দেখিনি। শরীরটা সামলে নিয়ে আমি গতকালও একবার এই সময় এখানে দাঁড়িয়েছিলাম। কিছুই চোখে পড়েনি। যা দেখেছি ওই একদিনই। গোরা বলল, আপনি যেদিন অসুস্থ ছিলেন না তো? না, একেবারেই নয়। পুরোপুরি স্বাভাবিক ছিলাম। বরং তোমাদের বলি, ওই দৃশ্য যখন দেখছিলাম তখন আমার শরীরের মধ্যে ভীষণ এক কষ্ট হচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যাবার মতন লাগছিল। মাথা ভার, অবশ হয়ে আসছিল। সোজা কথায় আমার শরীরের মধ্যেও একটা অদ্ভুত কিছু ঘটে যাচ্ছিল। বিকেলের আলো পালিয়ে গেল, ছায়া মেশানো অন্ধকার নামছে।
অনিল একবার আকাশের দিকে তাকালো, চোখ নামিয়ে বলল, আপনার শরীর এখন কেমন? কাল থেকে অনেকটাই ভালো। তার আগের দুদিন আমি এমন ছিলাম না। গোরা বলল, এখন কি আপনি পুরোপুরি সুস্থ? না, ভেতরে দুর্বলতা রয়েছে। মাঝে মাঝে হাত পা কেঁপে যাচ্ছে, চোখের দৃষ্টিটাও থেকে থেকে ঝাপসা হয়ে আসছে। মতিলাল আর বাগানে দাঁড়াতে চাইলেন না, বাড়ির দিকে হাঁটতে লাগলেন। গোরারাও ওর পেছন পেছন চলল। এরকম কেন হলো আপনি কিছু বুঝতে পারছেন? অনিল জিজ্ঞাসা করল। মতিলাল মাথা নাড়ালেন। না, বুঝতে পারলে তো স্বস্তি পেতাম। আমি কোনো কারণ খুঁজে পাইনি, তবে চেষ্টা করছি। চোখের ভুল বা শরীর হঠাৎ খারাপ হয়ে যাবার জন্য নয়। না না, এরকম তো একেবারেই নয়। নিতান্ত চোখের ভুল অতক্ষণ থাকতে পারে না। নিমেষের জন্য চোখের ভুল হয়। আমি যা দেখেছি তা দু এক পলকের ব্যাপার নয়। কতক্ষণ দেখেছেন? বলতে পারবো না, সময়ের হিসাব থাকে না তখন। তবে ৫-৭ মিনিট নিশ্চয়ই। আর কেউ দেখেনি? গোবিন্দমালী তো কাছেই ছিল। গোবিন্দ একেবারে কাছে ছিল না, সে খানিকটা তফাতেই ছিল। মাটিতে সার মেশাচ্ছিল, তার নজর ছিল না। গোবিন্দরও কি শরীর খারাপ হয়েছিল? খানিকটা হয়েছিল, কম। তার মাথায় যন্ত্রণা হচ্ছিল, বমিও করেছে, পরে সামলে নিয়েছে। অনিলরা আর কিছু বলল না। মতি কাকার কাছে ২টো দিন কাটালো অনিলদের। এই দুদিনে নতুন কিছু ঘটেনি। একটা জিনিস তারা লক্ষ্য করছিল, প্রথম এসে মতি কাকাকে যত বিচলিত দেখেছিল বা তার শরীর যতটা খারাপ দেখেছিল, এখন যেন তার চেয়ে কম দেখাচ্ছে। বোধহয় নিজেকে সামলে নিয়েছেন অনেকটা। এমনও হতে পারে অনিলরা কাছে থাকায় তিনি সাহসও পাচ্ছেন কিছুটা। রোজই বাগান নিয়ে কথা বলেন, আলোচনা করেন। কেন এমন অদ্ভুত ব্যাপার ঘটল তা নিয়ে তিনি মাথা ঘামান। তবে একটা বিষয় মতি কাকা প্রায় মনস্থির করে ফেলেছেন, এই বাগান আর তিনি রাখবেন না, নষ্ট করে ফেলবেন। মতি কাকার বাগানের লোকেরা বেশ মনমরা হয়ে পড়েছে। বাগান যদি নষ্ট করে ফেলে তাদের কি গতি হবে? তাদের ধারণা বাবু যা দেখেছিল ভুল দেখেছে। একবার ভুল করে কি দেখেছে তার জন্য এমন বাগান কেউ নষ্ট করে? কত পরিশ্রম করে তৈরি করা হয়েছে এই গোলাপ বাগান। অমর বলছিল, তোমরা বাবুকে বুঝিয়ে বলো, একেবারে নিজের পায়ে কুড়ুল মারা হচ্ছে। আমরা এতগুলো লোক বহাল তবিয়াতে আছি, বাবুই শুধু ভয় পাচ্ছেন। সেদিন সন্ধ্যাবেলায় মতি কাকার ঘরে বসে গোরারা কথা বলছিল। কথায় কথায় অনিল বলল, আপনি এত তাড়াতাড়ি বাগান নষ্ট করবেন কেন কাকাবাবু? মতিলাল তাকালেন, কথা বললেন না। অনিল বলল, যা ঘটেছে একবারই ঘটেছে, আবার যদি ঘটে তখন না হয়। আবার ঘটবে এমন কথাই নেই। মতিলাল বললেন, ঘটবে কি না ঘটবে তা নিয়ে ভাবছি। আমি ভাবছি পরিণাম। গোরা আর অনিল মুখ চাওয়াচাই করল। খানিকক্ষণ চুপচাপ থাকার পর মতিলাল বললেন, আজ কদিন আমি অনবরত ভাবছি, ভাবছি আর ভাবছি বলে তিনি আঙুল দিয়ে কয়েকটা বইপত্র দেখালেন। বললেন, তোমরা জানো আমার নানা ধরনের বই পড়ার অভ্যাস আছে। পেশায় আমি কেমিস্ট ছিলাম। সে পেশা ছেড়েছি অনেক কাল আগে। তবে বইপত্র ঘাঁটি নানা জাতের। আমি যা দেখেছি তার একটা মাত্র যুক্তি আমি খাড়া করতে পেরেছি। সে যুক্তি নড়বড়ে, ধোপে টিকবে কিনা জানি না। অনিলরা কৌতূহল অনুভব করল। কাকা যে কোনো যুক্তি খাড়া করতে পেরেছেন তার তারা জানতো না। উনি কিছু বলেননি। গোরা বলল, কি যুক্তি? মতিলাল বললেন, কতগুলো জিনিস আছে, আদি জিনিস, যার ভালো মতন জবাব আজও দেওয়া মুশকিল। ওপর ওপর তার জবাব আছে, খুঁটিয়ে দেখলে রহস্যময় মনে হয়। যেমন মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। মধ্যাকর্ষণের মূল রহস্যটাই আমরা এখনো জানতে পারিনি। এরকম আর এক রহস্য হলো ম্যাগনেটিক ফিল্ড। আর এর সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের খুঁটিনাটি জবাব হয় বলেই অনেকেই মানেন না। অনিল বলল,
এই বাগানের সঙ্গে তার সম্পর্ক কি? বোধহয় আছে, আমার যা মনে হয়েছে বলছি। আমি কখনো বলব না আমি যা বলছি তা সত্যি। আমি আমার অনুমানের কথা বলছি। গোরা মাথা হেলালো। বলুন। এই বাগানটার কথা এবং যে সময় আমি ওই অদ্ভুত দৃশ্য দেখেছি তার কথা এবার ভাবো। তখন পড়ন্ত বিকেল, মানে বিকেল শেষ হয়ে প্রায় আকাশে ফিকে আলো রয়েছে শীতের। আমি দাঁড়িয়েছিলাম একটা জলভরা বড় চৌবাচ্চার কাছে। আমার সামনে গোলাপ গাছের ঝাড়। বুঝতেই পারছো? পারছি। ধরো যদি এমন হয় আমি যখন গোলাপ গাছগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক তখন ওখানে আচমকা একটা ইনটেন্স ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। তোমরা কি জানো ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিভেট হলে অনেক কিছু হতে পারে? না, অনিল মাথা নাড়ালো। ম্যাগনেটিক ফিল্ড জানি, এই ইনটেন্স ম্যাগনেটিক ফিল্ড জানি না। ব্যাপারটা তো তোমাদের বোঝানো যাবে না। তবু বলি, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যদি সাধারণ বা স্বাভাবিকের বেশি হয়ে ওঠে তাকে ইনটেন্স বলতে পারো। অবশ্য এই ইনটেন্সেরও মাত্রা আছে, যেমন গরমে থাকে উনুনের তাপ, চুল্লির তাপ। ভেবে নাও এটা কেমন করে হয়, মানে ইনটেন্স ম্যাগনেটিক ফিল্ড। জানি না, আমি তেমন কিছু জানি না। বিজ্ঞানীরা কলা কৌশল করে, আবার প্রকৃতির খেয়ালটাও হয়। ম্যাগনেট কথাটা শুনতে সহজ, কিন্তু এই প্রাকৃতিক শক্তিটির অনেক বিষয় আমরা আজও জানি না। এটি একটি রহস্যময় শক্তি। অনিল বলল, আপনি যা চোখে দেখেছেন তার সঙ্গে ওই ফিল্ডের সম্পর্ক কি? বলছি। তার আগে বলি, তোমরা মরীচিকা বা মিরাজ কেন হয় জানো মরুভূমিতে? শুধু মরুভূমিতে নয়, পাহাড়ের মাথা থেকে নিচে তাকালেও দেখা যায় সমুদ্রেও হয়। কেন হয়? মরুভূমিতে হয় তেতে ওঠা বালির জন্য। হ্যাঁ, তবে সবটা বললে না। মিরাজ বা মরীচিকা হলো প্রকৃতির একটা ট্রিট বা চালাকি। আবহাওয়ার মধ্যে কতগুলো ব্যাপার থাকা দরকার, না থাকলে মিরাজ হয় না। প্রথমেই ধরো, আমরা যা দেখি, যে কোনো জিনিস তা দেখা সম্ভব হতো না যদি না সেই জিনিস থেকে আলোর রশ্মি প্রতিফলিত হতো। এখন এই আলোর রশ্মি আমাদের চোখে কেমন করে আসে? সাধারণত স্ট্রেট লাইনে। অনিল ঘাড় নাড়ালো। মরুভূমিতে মরীচিকা দেখা যায় দিনের বেলার উত্তপ্ত বালির জন্য। হ্যাঁ, বালি অসম্ভব গরম হয়ে ওঠার জন্য নিচের দিকে, মানে মাটি বলে, এখানে বাতাস তপ্ত হয়ে থাকে। এই গরম বাতাসের স্তর একরকম আয়নার মতো কাজ করে। এখন কি হয় জানো? অনেক দূরের দিগন্তের কোনো অবজেক্টের আলো এসে এই আয়নার উপর পড়ে। সেই জিনিসটার ছবি প্রতিফলিত হয়ে আমার চোখে ধরা দেয়। আসলে বলতে পারো গরম বাতাস আয়নার মতন কাজ করছে বলেই এই মিরাজ, আলোর রেখাও কিন্তু গরম বাতাসে বেঁকে যায়। গোরা কেমন অবাক হয়ে মতি কাকাকে দেখছিল। তার মাথায় ঢুকছিল না কাকা মিরাজের কথা কেন তুলছেন। মতিলাল বললেন, মরুভূমিতে কথা থাক, এবার সমুদ্রের কথা বলি। সমুদ্রেও মরীচিকা দেখা যায়। মিরাজ, সমুদ্রের বেলায় অবস্থা পাল্টে যায়। জলের ওপরকার বাতাস ঠান্ডা, যত উপরে উঠে যাবে বাতাস তত গরম। দূরের কোনো জাহাজের গা থেকে আলোর ঢেউ এসে সেই গরম বাতাসে লাগলে তার যে প্রতিফলিত ছবি আমরা চোখে দেখব, তা কিন্তু জলে দেখব না, দেখব শূন্যে। অনিল বলল, আপনি কি তাই দেখেছেন? মতিলাল যেন হাসবার চেষ্টা করলেন। বললেন, একটা অদ্ভুত কথা বলি। তোমাদের সিসিলির নাম শুনেছ? নিশ্চয়ই। ইটালি, সিসিলি। সেই সিসিলিতে স্ট্রেট অব মেসিনাতে এইরকম এক জগৎবিখ্যাত মিরাজ দেখা যায়। পুরো মেসিনা শহরটাকে আকাশে ঝুলতে দেখা যায়। ইতালিয়ানরা বলে ফাটা মর্গানা। আগেকার লোকরা ভাবতো মর্গান
লেফে বলে একজন অপদেবতা এই কাণ্ডটি করেছিল। অবশ্য আজ সবাই জানে ওটা অপদেবতার কাজ নয়, প্রকৃতির চালাকি। গোরা বলল, আপনার বেলাতেও একই কাণ্ড ঘটেছে? মতিলাল মাথা দোলালেন। আমার তাই অনুমান। যুক্তি হিসেবে আমার মাথায় আর কিছু আসে না। আপনি যে ম্যাগনেটিক ফিল্ডের কথা বলেছেন, হ্যাঁ, ঘটনাটা এইভাবেই ঘটেছে বলে আমার ধারণা। মতিলাল বললেন, সেই দিন যেন যে কোনো কারণেই হোক ওই জায়গায় আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার আশপাশে একটা ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। আর এই একমাত্র কারণে বাতাস অস্বাভাবিক গরম হয়ে উঠেছিল। বাগানের মাটির দিকটা ছিল অপেক্ষাকৃত ঠান্ডা। ওপরের দিকে যত স্তর ছিল বায়ুস্তর, সেগুলো ভীষণ গরম হয়ে উঠছিল। তপ্ত সেই বায়ুস্তর আয়নার মতন কাজ করছিল, যার ফলে আমি একটা মিরাজ দেখেছি। আর বাগানের ছবিটা যে আসল বাগানের মাথার উপর দেখেছি, তার কারণও ওই ওপরের দিকেই মিরাজ হয়েছে। অবশ্য যে মিরাজ আমি দেখেছি সেটা সোজা ছিল। এক্ষেত্রে হওয়া উচিত ছিল উল্টো সোজা। কেন হলো? তবে জবাব আমার জানা নেই। বোধহয় ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আপনার শরীর অসুস্থ হলো কেন? আমি সেই ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছিলাম। আরো বেশি খারাপ হতে পারত। হয়নি, এ আমার সৌভাগ্য। গোবিন্দ মাল্লির বেলায় কিছু হলো না কেন? গোবিন্দ আমার গায়ের কাছে ছিল না। সে খানিকটা তফাতে ছিল। ধরো ৪০-৫০ গজ। মাটিতে বসে বসে সার মিশিয়ে তৈরি করে রাখছিল। সে মুখ তুলে তখন তাকায়নি। সে ঠান্ডার মধ্যে ছিল। পরে যখন সে উঠে আমার কাছে আসে তখন বোধহয় ম্যাগনেটিক ফিল্ড হালকা হয়ে যাচ্ছিল। তবু তার শরীর খারাপ হয়েছে। গোরা আর অনিল চুপ করে থাকলো। তারা বোধহয় তখনও ব্যাপারটা বুঝতে পারেনি ভালো করে। অনিল বলল, আপনি যা বলছেন এটাই একমাত্র যুক্তি? না, না, আমি বারবার বলেছি আমার বুদ্ধিতে যতটা পেরেছি একটা কারণ বার করার চেষ্টা করেছি। আমার যুক্তি ভুল হতে পারে। তা যদি হয়, মরীচিকাই হয়, আপনি এই বাগান নষ্ট করতে চাইছেন কেন? চাইছি একটা মাত্র কারণে। যে যাই বলুক, এই বাগানের কোথায় কি ঘটে গিয়েছে আমরা জানি না। যদি কোনো ক্ষতি হয় ভবিষ্যতে, আমি তো কিছু করতে পারবো না। এমন ক্ষতি হতে পারে? পারে, নাও পারে। কেমন করে বলবো? এরা যে বাগান নষ্ট করতে দিতে চাইছে না, আমি কি চাই? আমার নিজের হাতে গড়া গোলাপ বাগান। কিন্তু কি করব বাবা? দেখি, আরো কদিন ভেবে দেখি। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বিমল কর রচিত গল্প একদিন এক গোলাপ বাগানে। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আলাপ কণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।